সেন্ট জেভিয়ার্স কলেজে পা দেওয়া যে কোনো মানুষ যিনি বইপত্রের পাতা নাড়াচাড়া করেন তার পক্ষেই একটা সৌভাগ্য। আমি যে আজকে এই কলেজের একটা প্রেক্ষাগৃহে বসে বা দাঁড়িয়ে চলচ্চিত্র সম্পর্কে আলোচনা করতে পারবো, এটা খুবই সৌভাগ্যের বিষয়। আমি সেই সৌভাগ্যবান হওয়ার জন্য আমার বন্ধু সহকর্মী অধ্যাপক রাজীব চৌধুরীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি এই কথা প্রথম আমাকে বলেছিলেন এবং আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। এমন নয় যে আমি কোনো গম্ভীর প্রবন্ধ পাঠ করব, কিন্তু আমরা বাংলা চলচ্চিত্রের সঙ্গে সাহিত্যের আলোচনা করব এবং পড়তে গিয়ে দেখব যে সাহিত্যের সঙ্গে চলচ্চিত্র আলোচনা করার সময় কিছু কিছু বিদেশি অনুষঙ্গও লাগবে, ছবি বা তত্ত্বের। তো সে ব্যাপারে সহজ করেই আমি বলার চেষ্টা করব, কারণ আমি খুব বেশি জানিও না, বরং আপনাদের সঙ্গে আলোচনা করতে করতে কিছু কিছু জিনিস জানার সুযোগও পাব। কিন্তু প্রথমেই আমরা বলি যে চলচ্চিত্র যা একটা দৃশ্যধ্বনি মাধ্যম, তার সঙ্গে সাহিত্যের সম্পর্কটা কী? বস্তুত চলচ্চিত্র সম্পর্কে এখানে যারা সাহিত্যকর্মী বা সাহিত্যিক তাদের খুব উঁচু ধারণা ছিল না। সেটা আমি একটু পরে বলবো, পৃথিবীর কোথাওই ছিল না। চলচ্চিত্রকে যে উচ্চাঙ্গে শিল্পকর্ম ভাবা যায়, এটা গত শতাব্দীর শুরুতে যখন সিনেমা পৃথিবীতে এলো, ছায়াছবি পৃথিবীতে এলো, তখন পৃথিবীতে প্রায় কোনো বড় সাহিত্যিকই ভাবতেন না। যদি বলেন নাম করুন কয়েকজনের, তাহলে আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুর, ম্যাক্সিম গোর্কি, ধরুন বাঙালিদের মধ্যে এবং রাশিয়ানদের মধ্যে, ধরুন ফরাসি দেশে মার্সেল প্রুস্ট, পল ভালেরির মতন ঔপন্যাসিক কবি, ধরুন ইংরেজদের মধ্যে জেমস জয়েস, এরা কেউই চলচ্চিত্রের পক্ষপাতী ছিলেন না, এমনকি চলচ্চিত্রকে শিল্প হিসেবে গুরুত্ব দিতেও নাড়াচ্ছিলেন। পরবর্তীকালে কী হয়েছিল সে প্রসঙ্গে আসবো পরে, কিন্তু আপাতত দেখি যে চলচ্চিত্র সাহিত্য থেকে কী গুণ নিতে পারলো বা পারলো না, যে হঠাৎ তাকে আমরা 1940 সালের পর থেকে একটি রীতিমতন গুণান্বিত শিল্প মাধ্যম হিসেবে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। যেমন কলকাতায় যখন চার্লি চ্যাপলিনের কাহিনীচিত্র মসিও ভেরদু মুক্তি পায়, তখন দুজন মানুষ যারা চলচ্চিত্রকে মোটেই শিল্প হিসেবে স্বীকার করতেন না, কিন্তু বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ কর্মী, বুদ্ধদেব বসু এবং সুধীন্দ্রনাথ দত্ত, দুজনেই মুগ্ধ হয়েছিলেন এবং বুদ্ধদেব চার্লি চ্যাপলিনের মসিও ভেরদুকে সম্মান অর্পণ করতে গিয়ে বলেছিলেন, কারণ ইনি একটা বুদ্ধদেবের উদ্ধৃতি, যে কারণে ইনি একমাত্র যিনি ঔপন্যাসিকের মন ও অভিপ্রায় নিয়েই চলচ্চিত্র রচনা করেছেন। আমি আবার বলছি উদ্ধৃতি চিহ্নের মধ্যে, কেননা ইনি একমাত্র চার্লি চ্যাপলিন যিনি ঔপন্যাসিকের মন ও অভিপ্রায় নিয়ে চলচ্চিত্র রচনা করেছেন। এবং যে সুধীন্দ্রনাথ 1928 সালে সিনেমায় নামক কবিতায় চলচ্চিত্রকে প্রায় বিদ্রুপ করেছিলেন, সেই সুধীন্দ্রনাথও চার্লি চ্যাপলিনকে সম্পর্কে বলেন যে যদি 16 শতকে চার্লি চ্যাপলিন জন্মগ্রহণ করতেন তার নাম হতো উইলিয়াম শেক্সপিয়ার, এবং উইলিয়াম শেক্সপিয়ার যদি 20 শতকে জন্মগ্রহণ করতেন তার নাম হতো চার্লি চ্যাপলিন। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা বাংলা সাহিত্যের বা বাংলা সংস্কৃতির সাধারণ দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটা কেন? একটা কারণ হতে পারে এই যে আমাদের বাঙালিদের মধ্যে বা বাংলার ভাষাভাষীদের মধ্যে বা বাংলা সংস্কৃতির চর্চা যারা করেন তাদের মধ্যে নানা গুণীজনের সমাবেশ ঘটলেও আজ এই 2018 সাল অবধি আমাদের শ্রেষ্ঠ গুণীরা সকলেই সাহিত্যের সঙ্গে যুক্ত, এবং এদেশে খুব বড় রাজনীতিবিদ হতে গেলেও কবিতা লিখতে হয়। উদাহরণ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বা আরও অনেকেই কথা বলতে পারি, আমি নাম বলছি না। এদেশে খুব বড় বিজ্ঞানী হতে গেলেও সাহিত্যের করা জরুরি। উদাহরণ সত্যেন্দ্রনাথ বসু, উদাহরণ জগদীশচন্দ্র বসু। এবং সেক্ষেত্রে সিনেমা কর্মীদের তারা যত বড়ই হন না কেন, যেমন যাদের আমরা এই ঘরে দেখবো একটু বাদে, সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক, তাদের সঙ্গে যে উপন্যাসের অনুষঙ্গ আসবে এটা অস্বাভাবিক নয়। দ্বিতীয় কথা, এ প্রসঙ্গ যদি বাদও যায় তাহলেও বলা যেতে পারে যে এটা তো আসবেই, তার কারণ সাহিত্য শেষ পর্যন্ত
যাকে আমরা পপুলার পারসেপশন বলি, জনসাধারণের যে বোধগম্যতা, সেখান থেকে এইভাবে আসে যে সিনেমা কী, ছায়াছবি কী, সাধারণ মানুষের কাছে এইটাই ধারণা যে ছায়াছবি হচ্ছে দৃশ্য এবং ধ্বনির শব্দের মাধ্যমে বা ধ্বনির মাধ্যমে, চিত্রধ্বনির মাধ্যমে এক ধরনের অনুবাদ সাহিত্য ভাষা। এবং তৃতীয়ত এই যে বাংলায় বিশেষভাবে যা সত্যি যে যখন বাংলায় শব্দ এলো, আগে তো নির্বাক ছবি ছিল, যখন সবাক ছবির যুগ শুরু হলো, তখন যিনি এই ব্যাপারে প্রধান উদ্যোগী ভূমিকা নিলেন স্যার বীরেন্দ্রনাথ সরকার, এলগিন রোডে সুভাষ বসুর বাড়ির উল্টো দিকে থাকতেন, নিউ থিয়েটার্স এর প্রতিষ্ঠাতা। তিনি এটা প্রথমেই অনুমান করলেন যে বাঙালিরা সবচেয়ে বেশি ভালোবাসে তাদের সাহিত্যকে, বিশেষত মধ্যবিত্ত শ্রেণী, যারা এই বিনোদনের সুযোগ নেয়। সুতরাং যদি শ্রেষ্ঠ সাহিত্যিকদের চিত্রনাট্যকার হিসেবে নিতে পারি, তাহলে সেই সাহিত্যের সেই ফিল্মের জনপ্রিয়তা একেবারে অবশ্যম্ভাবী। এইভাবে তিনি কাজী নজরুল ইসলাম, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রেমাঙ্কুর আদর্তি, সজনীকান্ত দাস সহ একদল সাহিত্যিককে চিত্রনাট্যকার হিসেবে ডেকে আনলেন। বাংলা ছবিতে সংলাপের মান বাড়ল এবং এতদূর বাড়ল যে অনেকে সংলাপ শোনার জন্যই ছবিতে যেতেন, ছবি দেখার জন্য না। এমনকি সে যুগের বিখ্যাত সাহিত্যিক ও পরিচালক শৈলেন্দ্র মুখোপাধ্যায়ের স্মৃতি কথা পড়লে জানা যায় যে শৈলেন্দ্র অ্যাকশন বলে চোখ বন্ধ করতে দিতেন। এটা শুনলে এখানে যে কেউ হাসবে যে অ্যাকশন বলে পরিচালক চোখ বন্ধ করে দিচ্ছেন, তাহলে উনি ডিরেকশন দিচ্ছেন কি? আসলে উনি শুনতে চাইছেন যে সংলাপটা ঠিক মতন দেওয়া হচ্ছে কিনা। তখন ডিরেক্ট সাউন্ড ছিল, প্রত্যক্ষ শব্দ, সুতরাং সংলাপ উচ্চারণে যদি কোনো দ্বিধা এবং জড়তা থাকে তাহলে সিনেমা ভালো হবে না। শৈলেন্দ্র শুনতে চাইছেন অনেকটা আজকের বাংলা মেগা সিরিয়ালের মতো যে বাক্যগুলো উচ্চারিত হচ্ছে কিনা, অভিনয় যা ইচ্ছা হয়। তো এই যে বাঙালিদের মনোভঙ্গি, এই সময় থেকেই ছবি বই হয়ে ওঠে। আমরা চট করে পুরনো লোকেরা, একটু পুরনো লোকেরাই যখন একটা ছবি একজন দেখেছে এবং আরেকজন দেখেনি, তাদের বলা হয় এই বইটা কেমন হয়েছে, কিন্তু ওই বইটা কেমন, ওটা ভালো বই, সেটা খারাপ বই। আসলে টকি বলতে বই বোঝানোর যে ঘরানা, সেটা বাংলায় গড়ে ওঠে 1930-এর দশক থেকে, যখন চণ্ডীদাস বা দেবদাসের মতন ছবিগুলো নিউ থিয়েটার্স তৈরি করতে আরম্ভ করে। এবং মনে রাখতে হবে তখনও পর্যন্ত কলকাতাই ভারতীয় সিনেমার রাজধানী এবং নিউ থিয়েটার্সের এই ছবি সর্বভারতীয় ক্ষেত্রে ব্লকবাস্টার হিসেবে দেখা দেয়। এগুলো অনেক সময় ডাবল ভার্সন হতো, যেমন দেবদাস হিন্দি এবং বাংলায় দুইভাবেই। এবং তখন থেকেই এই যে দেবদাস ছবিটা আজ পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি তৈরি হওয়া ছবি, 27 বার তৈরি হয়েছে ভারত এবং পাকিস্তান মিলিয়ে, আরও হয়তো বেশি বার, এই বাংলাদেশে হিসেবটা আনিনি। তার মূল কারণ হচ্ছে দেবদাস উপন্যাসটাকে একেবারে তৈরি ছবি হিসেবে অধিকাংশ চলচ্চিত্রকার মনে করেছেন প্রত্যক্ষভাবে দেবদাসকে এবং দেবদাসের অনুপ্রেরণা অন্যান্য ছবি। এখন পরিগ্রহণ নিয়ে আমরা নানা কথা বলতেই পারি। এই যে এই কথাগুলো বললাম, এগুলো মূলত একে সাহিত্যের আলোচনায়, যে বাংলা চলচ্চিত্র সাহিত্য নিয়ে যে আলোচনা করছি তার একটা সহজ পথ হচ্ছে যে যদি আমরা পরিগ্রহণ, অ্যাডাপ্টেশন যাকে ইংরেজিতে বলে, তাই নিয়ে আলোচনা করি। কারণ দেবদাস যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 1918 সালের একটা উপন্যাসে পরিগ্রহণ, প্রমথেশচন্দ্র বড়ুয়ার পরিচালনায় প্রথম। তার আগে পশুপতি চট্টোপাধ্যায় করেছেন, সে তার কোনো কপি পাওয়া যায় না। তারপরে অজস্র লোক করেছেন, সঞ্জয় লীলা বানশালী, অনুরাগ কাশ্যপ থেকে আরম্ভ করে আরও অনেকেই, 1953 সালে বিমল রায়। কিন্তু যদি আমরা মনে করি যে গল্প থেকে ছবি করা, অজস্র উদাহরণ আছে আমাদের কাছে। যেমন ধরুন স্বয়ং সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, যেমন ধরুন ঋত্বিক ঘটকের অজান্ত্রিক, যেমন তপন সিংহের কাবুলিওয়ালা। আসলে তো সাহিত্য থেকেই চলচ্চিত্র হয়। যারা ভালো গল্প খুঁজে পাচ্ছে না, তাই একটা গল্পকে চলচ্চিত্রায়িত করতে পারছে না। এতে একটা সমস্যা ঠিকই, কিন্তু এইটাই পুরো সমস্যা নয়। যেমন ধরা যাক ক্ষুধিত পাষাণ আর পথের পাঁচালীর তফাৎ কি? তফাৎ শুধু এই নয় যে পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার একটা উপন্যাস, এবং ক্ষুধিত পাষাণ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তা আজকের ভাষায় উপন্যাস কিন্তু তখনকার ভাষায় গল্প। এইটা শুধু তফাৎ নয়, বা বানিয়েছেন একটা তপন সিংহ, একটা সত্যজিৎ রায়। তফাৎ হচ্ছে দুজন মানুষের মাধ্যমটাকেও আলাদাভাবে দেখা।
এখন মাধ্যমটাকে আলাদাভাবে দেখবো কেন আমরা, এটা প্রশ্ন আসে যে এটা হতেই পারে একটা অডিও ভিজুয়াল ট্রান্সলেটেড ভার্সন অফ দি অরিজিনাল ন্যারেটিভ, হতে পারে, কিন্তু সেক্ষেত্রে সাহিত্য, সেক্ষেত্রে চলচ্চিত্র আজকের দাম পাবে না যা তাকে স্বয়ংভর মাধ্যম হিসেবে আমরা দিতে পেরেছি বাংলায় এবং বাংলার বাইরে। সাহিত্য বিষয়ে ধরা যাক, আমরা তো সমস্ত বিষয় গঙ্গা জলে গঙ্গা পুজো করি। যদি রবীন্দ্রনাথের কথা বলা যায় তো রবীন্দ্রনাথের ধারণা কি, যেমন দেখো আশ্চর্য যে পৃথিবীতে যে বছর প্রথম ছবি দেখানো হয়েছিল 1895 সালের 28শে ডিসেম্বর গোলভার্দের ক্যাপুচিনোতে লুমিয়ের ভাইয়েরা যে ছবি প্রথম দেখা, সেই বছরই 34 বছর বয়সী বাঙালি জমিদার 4 মাস আগে একটা গল্প লেখেন, তার নাম মানভঞ্জন। মানভঞ্জনই প্রথম সদর এবং অন্দরের তফাৎ বুঝিয়ে দেন, এবং মানভঞ্জনের নায়িকা গিরিবালা যে চোখে স্টেজকে দেখে সেই চোখটা এসেন্সিয়ালি সিনেমার চোখ। সেটা রবীন্দ্রনাথ কী করে অনুমান করেছিলেন, যেই দেখা একটু স্বতন্ত্র দেখা, দেখবেন 3য় অনুচ্ছেদেই আছে, এইভাবে আগে কখনো দেখি নাই। এই যে কথাবার্তা রবীন্দ্রনাথ দেখার প্রকৃতি সম্পর্কে বলছেন, এইটাই খুব অত্যাশ্চর্য লাগে। রবীন্দ্রনাথকে অনুমান করতে পেরেছেন যে সিনেমা পৃথিবীতে আসছে। সেটা অনুমান করতে পারুন বা না পারুন, রবীন্দ্রনাথ সিনেমার ভক্ত ছিলেন না। তিনি প্রথম জীবনে ছবি দেখেন, আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে যা দেখা যায় 1917 সালে বিশ্বভারতীর মানে তদানীন্তনকালে শান্তিনিকেতনের মেয়েদের একটি নাচ গানের ছবি, যা প্রশান্ত মহানবী প্রেসিডেন্সি কলেজের কেমিস্ট্রি ল্যাবে এডিট করিয়েছিলেন এবং করিয়ে নিয়ে তাকে দেখান। রবীন্দ্রনাথ সব বিষয়কেই পছন্দ করতেন, রাত্রিরে অনেকক্ষণ দেখেছিলেন এবং দেখে মোটামুটি খুশি হয়েছিলেন। তখন অব্দি ছবি নির্বাক, কিন্তু সেটা শিল্প কি শিল্প নয় বিষয়ে কোনো মন্তব্য করেন। রবীন্দ্রনাথের আজীবনই যখন বাংলা সিনেমা তাকে দেখতে হয়েছে অনেক সময় বাধ্য হয়ে, যেমন তার নিজের গল্প মানভঞ্জন নিয়ে তৈরি হওয়া গিরিবালা 1930 সালে যখন মধু বসু তাকে বক্সে নিয়ে গিয়ে দেখিয়েছেন, তখন সেই ছবির সম্বন্ধে তিনি প্রশংসা করেছেন, কিন্তু সেটা শিল্প কিনা এই বিষয়ে বলেন। পরে চোখের বালি নিয়েও উনি প্রশংসা করেছেন। এটা আমাদের ভুল ধারণা যে আমাদের ধারণা রবীন্দ্রনাথ যে কোনো নতুন মাধ্যমকে স্বাগত জানাতে প্রস্তুত, সেরকম ঘটনা ঘটেনি। রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় কোনো ছবি দেখে, বাংলা ছবি দেখে উল্লসিত হননি, বরং তার উল্লাসের অভাব ঘটেছিল, কারণ তিনি দেখছিলেন যে নিতান্তই সাহিত্যের নকলনবিশি করার জন্য একটা মাধ্যমের সৃষ্টি হয়েছে। তাই রবীন্দ্রনাথ সিনেমার ক্ষেত্রে কী ভেবেছিলেন, কেন আমরা রবীন্দ্রনাথের কথা বলছি, তার কারণ এই যে আজকে আমরা জানি আলোচনা করব মূলত, তা হচ্ছে চলচ্চিত্রের সাহিত্যত্ব, মানে লিটারেরিনেস। লিটারেরিনেস কথাটা আমি বলবো এটা খুব অবিশ্বাস্য হলেও সত্য যে রবীন্দ্রনাথ প্রথম বাংলা সাহিত্যে এই বিষয়ে ধরতে পেরেছে। শুধু বাংলা সাহিত্যে না, একমাত্র ফরাসি সংস্কৃতি ছাড়া তার বাইরে একমাত্র শিল্পতাত্ত্বিক রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সিনেমার সম্ভাবনা কি হতে পারে তাই নিয়ে কিছু মন্তব্য করেছেন। রবীন্দ্রনাথ সিনেমা সম্বন্ধে প্রথম সচেতন হয়ে ওঠেন 1925 সাল নাগাদ, যখন উনি ইতালি থেকে ফিরছেন। জাহাজে উনি প্রথম কিছু ছবিকে একটু মনোযোগ দিয়ে দেখেন। তার আগে উনি 1921 সালে মেরি পিকফোর্ডের সঙ্গে ওর প্রায় সংঘর্ষ ঘটে গেছিল, কারণ উনি বিলদের যে হোটেল থাকতেন সেইখান থেকে বেরোচ্ছেন এবং মেরি পিকফোর্ডকে দেখে কিছু লোক উন্মাদের মতন ছুটছে। তাই দেখে রবীন্দ্রনাথ একটু বিদ্রুপেশ্বরই ওর সচিবকে লিখেছে যে যে জিনিস নিয়ে এরকম ঘন উন্মাদন মাস সৃষ্টি দিয়ে হয় তার শিল্প হতে পারে না। কিন্তু এই মতামত একটু পাল্টায় পরের দিকে, যখন উনি রথীন্দ্রনাথকে চিঠি লিখছেন ওই জাহাজের ওপর থেকে, যে সিনেমায় আছে রূপের সঙ্গে গতি, সেই সুযোগটিকে যথার্থ আর্টে পরিণত করতে গেলে আখ্যানকে নাচে দাঁড় করানো চলে। উনি কিন্তু আখ্যানকে নিয়ে চিন্তিত নন, আখ্যানকে নাচে দাঁড় করানো যেতে পারে। উনি সেই নির্বাক ছবি দেখে ভাবছেন শরীরের ভঙ্গিমাটা তাকে আমরা নাচের দিকে নিয়ে যেতে পারি। এই জিনিসটা উদয়শঙ্কর অনেক পরে 1947 সালে কল্পনা ছবি করার ক্ষেত্রে প্রয়োগ করেছেন রবীন্দ্রনাথের এই ভাবনা। সেটা পরে সেটা আলোচ্য হতে পারে আমাদের, বা আজকের আলোচ্য বিষয় নয়। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন, এটা 1929 সালের শীতে শিশির কুমার ভাদুরীর ভাই মুরারি
ধাতুরি কোনো একটা কারণে রবীন্দ্রনাথকে সিনেমা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাতে রবীন্দ্রনাথ যে মন্তব্য করেন তাতে আমরা সত্যি অভিভূত হই যে রবীন্দ্রনাথ ছবি সম্পর্কে এরকম মৌলিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিলেন কী করে। তার বক্তব্য ছিল, মনে রাখবেন তখন অব্দি নির্বাক ছবি, সুরের চলমান ধারায় সঙ্গীত যেমন বিনা বাক্যেই আপন মাহাত্ম্য লাভ করতে পারে, তেমনি রূপের চলৎপ্রবাহ কেন একটি স্বতন্ত্র রসসৃষ্টি রূপে উল্লেখিত হবে না। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু বস্তুত ওকালতি করছেন নির্বাক ছবির সপক্ষে। অর্থাৎ বেটোফেনের নামও করেছেন উনি যে বেটোফেনের সঙ্গীত যেমন শব্দ ছাড়া মানে বাণী ছাড়াই স্বয়ংভর এবং আমাদের অভিভূত করে, সিনেমাই বা তা পারবে না কেন। এবং এবার ওর মূল বক্তব্য বলছেন যে সাহিত্যের দাসত্ব বস্তুত ছায়াছবিকে আত্মমর্যাদাহীন করে তুলেছে। তার কারণ কোনো রূপকার আপন প্রতিভার বলে তাকে দাসত্ব থেকে উদ্ধার করতে পারেনি। আমাদের আজকের আলোচনা এই জায়গা থেকেই শুরু, যে এই যে রবীন্দ্রনাথ বলছেন যে সাহিত্যের দাসত্ব মূলত ছায়াছবিকে আত্মমর্যাদাহীন করে তুলেছে, তার কারণ কোনো রূপকার আপন প্রতিভার বলে তাকে দাসত্ব থেকে উদ্ধার করতে পারেনি। এই কথাটা অত্যন্ত মূল্যবান, যে সাধারণত যারা রূপকার মানে পরিচালক বা যারা বানাচ্ছেন ছবি, তারা মনে করেন যে সিনেমায় যে গল্পটা বলবেন সেটা সাহিত্যে বলা আছে, গল্পটা যথাযথ উপস্থাপন করতে পারলে ওর কৃতিত্ব সম্পূর্ণ। এবং রবীন্দ্রনাথ মনে করতেন, এরকম অনেকেই মনে করতেন, যেমন এই যে দুটিটা সত্যিই করা যেত। যেমন পল ভ্যালেরি ফরাসি কবি, তিনি সিনেমাকে তাচ্ছিল্য করেছিলেন যে সিনেমা আবার কী করে শিল্প হবে, সিনেমা তো বাস্তবের ওপর দিকটা বড় জোর আঁচড়ে দিতে পারে, চুল যেমন আঁচড়ায়, তো সেরকম তাতে তো বাস্তবের ওপর দিক কিছু না। কারণ আসলে তো একজন শিল্পী যেভাবে দেখেন সেই দেখাটা তার সাবজেক্টিভিটি আসল। যখন আমরা রেমব্রান্টের আত্মপ্রতিকৃতি দেখি তখন রেমব্রান্ট কীরকম ছিলেন দেখি না মোটেই, আমরা রেমব্রান্টের ছবির আত্মপ্রতিকৃতির মধ্যে দিয়ে একজন শিল্পীর যন্ত্রণাকে দেখি। বা যখন আইজেনস্টাইন বড় চলচ্চিত্রকার বলেন যে এলবেকোর শ্রেষ্ঠ আত্মপ্রতিকৃতি হচ্ছে তার ল্যান্ডস্কেপগুলো, তখন আমরা বুঝি যে আসলে ল্যান্ডস্কেপের মধ্যে যে এলবেকোর সাবজেক্টিভিটি, যে লম্বা ইসকায় জায়গাগুলো, সেইগুলো হচ্ছে আসলে শিল্পীর দেখা। একজন শিল্পী যখন পাহাড়, নিসর্গ, নারী শরীর বা অন্য কোনো শহরকে দেখেন, দৃশ্যকে দেখেন, তাহলে সেই দেখাটা আসলে বিশেষভাবে তার এই তার দেখা যদি না হয় এক ব্যক্তির দেখাতে পর্যবেসিত হয়, তাহলে তাকে শিল্প হয়ে উঠতে অসুবিধা হয়। এই তার দেখা বলতে কী বোঝায়? যেমন ধরুন আমরা পথের পাঁচিলে আলোচনায় আসতেই পারি, কিন্তু ধরুন জীবনানন্দ দাশ একটা কবিতা লিখলেন, এটা নেহাতি একটা বর্ণনা, একটা ডেসক্রিপটিভ ন্যারেটিভ। তোমার মুখের দিকে তাকালে এখনো আমি সেই পৃথিবীর সমুদ্রের নীল, দুপুরের শূন্য সব বন্দরের ব্যথা, বিকেলের উপকণ্ঠে সাগরের চিল নক্ষত্র, রাত্রির জল, যুবাদের বন্ধান সব শ্যামলী করেছে অনুভব। এই লাইনগুলো আমি বললাম এই কারণে নয়, যেগুলো অবিস্মরণীয় একটা কবিতার মুহূর্ত। এইসব বিশেষণ বাদ দিয়েও বলা যায় যে একেবারেই সিনেমা দেখার ফলাফলে জীবনানন্দ দাশ এই লেখা লিখেছিলেন। কারণ এখানে কী আছে, তোমার মানে কারোর একটা মুখের দিকে তাকিয়ে একটা অনুভব, তাকালে এখনো আমি সেই পৃথিবীর সমুদ্রের নীল, এটা একটা শট। দুপুরের শূন্য সব বন্দরের ব্যথা আরেকটা শট, মন্তাজের সঙ্গে জড়িত। বিকেলের উপকণ্ঠে সাগরের চিল আরেকটা শট। এবার কুকুইট কাটে নক্ষত্র, রাত্রির জল, যুবাদের ক্রন্দান সব। এখন আপনি কবিতাটা পড়েন কেন, বা আমি এই কবিতাটা এখনো মনে আছে কেন? এ তো সেমিনারে ব্যবহার করবো বলে না, তো এই কারণে মনে আছে যে আমি আসলে শ্যামলী নামের মেয়েটির কথা এখনো ভাবছিলাম পাকচির থানার দিকে তাকিয়ে, যে ঠিককে কেমন কিছুতেই বুঝে উঠতে পারি। জীবনে এতদিন কেটে গেল এবং বুঝতে পারবো না, এই যে না বোঝা, তার জন্যই কবিতাটা আমার কাছে জীবন্ত। এটা এমন এক ধরনের বিমূর্তান, আপনার প্রত্যেকটা জিনিসকে আলাদা করে এর উপাদানগুলোকে প্রত্যেকটা চিনি, কিন্তু এই উপাদানগুলো যখন সংযুক্ত হলো তখন জীবনানন্দ দাশ মূর্ত থেকে, বাস্তব শব্দের বাস্তব প্রতিমা থেকে এমন অহাইসেন বাস্তবতায় চলে গেছে যা নিরসন করা আমাদের ভাষার কর্মীদের মধ্যে বা আমাদের ভাষা যারা উপভোগ করেন বা বিরক্ত হন তাদের পক্ষে সম্ভব না ব্যাখ্যা করা। এমন একটা জায়গায় চলে গেছে। ধরুন
আমি একটা ছবি দেখাচ্ছি আপনাকে। ছবির প্রত্যেকটা উপাদান বাস্তব, আপনি দেখতেই পাবেন, কিন্তু আপনি দেখে যদি ভাবেন এটা কেন হচ্ছে সেটা বুঝতে পারবেন না। একটা বিখ্যাত কাহিনী চিত্রের শেষ, সেটা বাংলা কাহিনী চিত্র না, কিন্তু কিছু এসে যায় না, কারণ আমরা কোনো সংলাপ পাবো না। আমরা কিছু দৃশ্য দেখবো, সেরকম দৃশ্য আজকাল আমরা রাজারহাট নিউ টাউনেও দেখি। 1963 সালে লিক্লিসে নামে একটা ছবি দৃশ্য, তা মাইকেলাঞ্জেলো আন্তোনিওনির ছবি, তার একেবারে শেষাংশ দেখবেন এই জীবন দাসের মতন মন্তাজ করা আছে, এবং আমরা দেখতে 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 আসলে আমরা কী দেখছি ভুলে যাই। আমরা সিনেমা কি দেখাতে পারে, সিনেমার সম্বন্ধে মিনিং ফাইন্ডিংয়ের কাজ, মানে অর্থ সন্ধানের জন্য যে আমরা নিযুক্ত হয়েছিলাম নিজেদের বা নিযুক্ত করেছিলাম নিজেদের, তার বদলে আমরা অনেক দূরে চলে যাই। এই দূরে চলে যাওয়াটা যে ব্যক্তিগত শিল্পের মুহূর্ত, যা আমাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা মানে তৈরি করে। একটা শূন্যতার কারুকাজ, শূন্যতার স্থাপত্য, যেরকমভাবে রবীন্দ্রনাথের কোনো কোনো কবিতা পড়ে, জীবনানন্দ দাশের কবিতা পড়ে, আলবেয়ার কামুর উপন্যাস পড়ে, মানিক বন্দ্যোপাধ্যায় শশী করেন, সেই রকম একটা জায়গা। সিনেমা এই গুণটা সাহিত্যের কাছ থেকে ক্রমশ আয়ত্ত করতে শুরু করলে, যে গল্প বলা বা গল্প লেখা এটা তার কাজ নয়। এমন নয় যে সে ক্যামেরা এবং শব্দযন্ত্র ব্যবহার করছে, সাহিত্য কলম ব্যবহার করে, কিন্তু আজকাল কিবোর্ড যে লেখা হয়, এটা তার কাজ নয়। যদি আমরা তত্ত্বের কথা বলি, তাহলে আমাদের প্রতিরূপায়নের জগৎ থেকে ধারণার জগতে নিয়ে গেল। এরকম ঘটনা 20 শতকের উপন্যাসে এবং গল্পে অনেকবার হয়েছে। ওয়েস্টল্যান্ডের মতন কবিতা যিনি লিখেছেন, বা ধরে হোক রূপনারায়ণের ফুলের মতন কবিতা যিনি লিখেছেন, যথাক্রমে এলিয়ট বা রবীন্দ্রনাথ, তারা বাস্তবায়ন নিয়ে চিন্তা করেনি, তারা ধারণায়ন নিয়ে চিন্তা করেছেন। মানে ফ্রম দ্য লেভেল অফ রিপ্রেজেন্টেশন টু দি লেভেল অফ কনসেপচুয়ালাইজেশন, অর্থাৎ একটা প্রতিরূপায়ন থেকে একটা ধারণার দিকে চলে যাওয়া। শ্রেষ্ঠ সাহিত্য তাই করে। আলবেয়ার কামুর আউটসাইডার যে আমরা আজও পড়ি, বা মানিকবাবুর পুতুল নাচের ইতিকথা যে আজও আমরা পড়ি, তার কারণ যে এটা শশী ডাক্তারের ফরিদপুরে যাওয়ার গল্প নয়, যে গল্প, সেই গল্প শতাব্দীর পদধ্বনি, আমাদের বেঁচে থাকার, আমাদের রক্ত চলাচলের এক ধরনের কার্টোগ্রাফি। এই যে জিনিসটা, এই জিনিসটা সাহিত্য পায়। সিনেমা একসময় ভেবেছিল সিনেমার শ্রেষ্ঠ কাজ হবে কত কথা, গল্প বলা। যেমন ঠাকুমা, দিদিমা, আমরা আমাদের একটা গল্প বলে দিই। নষ্টনীর নামে একটা গল্প রবীন্দ্রনাথ লিখেছিলেন। সেই নষ্টনীর গল্পটাকে যদি আমরা ছবিতে আনতে পারি, তাহলে আমরা বোঝাতে পারবো যে চারুলতা নামের একজন মহিলা, তিনি এইভাবে বেঁচেছিলেন, এইরকম করতেন। অর্থাৎ একটা দোভাষিক কাজ যদি আমরা করি, ইন্টারপ্রিটারের কাজ যদি আমরা করি, আমরা ইটালিয়ান জানি না, কেউ যদি আমাদের হয়ে ইটালিয়ানকে বাংলায় করে দেন এবং বাংলায় ইটালিয়ানে করে দেন, এইরকমভাবে আমরা ছিলাম সিনেমার সঙ্গে কাহিনীর যোগাযোগ। কিন্তু ক্রমশই আমরা দেখলাম যে সিনেমা এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে সে তার নিজের মাধ্যম নিয়ে সাহিত্যকে ব্যাখ্যা করছে, এবং অনেক সময় এমন পর্যায়ে ব্যাখ্যা করছে যেটা হয়তো সাহিত্যের উদ্দিষ্ট নয় বা সাহিত্য থেকে অন্যরকম। যেমন বিখ্যাত পথের পাঁচালী। পথের পাঁচালী কেন একটা বড় ছবি, এই নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তো সহজতম উত্তর হচ্ছে এই, যে এটা এই কারণ নয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে সত্যজিৎ রায় একটা ছবি তুলেছিলেন। এর আগেও বহু উপন্যাস নিয়ে বহু লোক ছবি তুলেছেন বাংলাদেশে, কিন্তু সত্যজিৎবাবু যে বৈপ্লবিক ঘটনাটা ঘটালেন তা হচ্ছে বাংলা সিনেমায় যে কথা বলার স্বভাব, যে কথকতা, সেটাকে সরিয়ে দিলেন। যদি পথের পাঁচালী চোখ বন্ধ করে দেখেন আজকে, মানে পথের পাঁচালী সিনেমাটা দেখা খুব মুশকিল, কিন্তু যদি ক্রাইটেরিয়ান বা অন্য কোনো ডিভিডি থেকে দেখেন, তাহলে দেখবেন চোখ বন্ধ করে দেখলে যে পথের পাঁচালী মাত্র খুব কম সংলাপ, প্রায় নির্বাক ছবির মতো। এবং যারা পথের পাঁচালী সিনেমাটা দেখে বলেন যে আমরা পথের পাঁচালী জানি, তারা ভুল বলেন। তার কারণ পথের পাঁচালী উপন্যাসের 1/3 পথের পাঁচালী ছবিতে নেই। এটা সত্যজিৎ রায় মশাই আলাদা করছেন। যা আছে তা এমন ধরনের দৃশ্য পর্যায়ে, বিভূতিভূষণের দৃশ্য পর্যায়ে আছে, কিন্তু দুটো দৃশ্য আলাদা আলাদা যাচ্ছে। এই আলাদা আলাদা জায়গায় যাওয়ার ফলে ফিল্ম মেকারের কাজ আলাদা হয়ে যাচ্ছে। এখন এই যে আলাদা হয়ে যাচ্ছে, এই আইডিয়েশনের জায়গায় আসা, এই জায়গাটাই ফিল্ম, যা বিশেষভাবে একটা 20 শতকের ঘটনা, তারা শিখেছে 20 শতকের সাহিত্যের কাছে।
এবং আরেকটা কাজ শিখেছে যে ফিল্ম কী করে ভাবতে পারে, কী করে চিন্তা করতে পারে। আমাদের ফিল্ম বিষয়ে ধারণা ছিল যে সাহিত্য আমাদের অনেক কিছু ভাবায়, বা সাহিত্য অনেক কিছু আমরা পড়তে পড়তে বই বন্ধ করে অন্যদিকে তাকিয়ে ভাবি যে কী বললো। কিন্তু সিনেমায় একটা ধারণা আমাদের স্বভাবতই ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে যা দেখছি সঙ্গে সঙ্গেই তা একটা মানে তৈরি করছি, বা বলা যায় সেই মানটা যেভাবে তৈরি করছি পরে সেই নিয়ে আলোচনা করা যেতে পারে ইত্যাদি। কিন্তু সিনেমায় যে সাহিত্যের মতনই কিছু কথা আছে যা বলা যায় না, যা বললেও কোনো মানে হয় না। যেমন ধরুন রবীন্দ্রনাথের গান মহৎ গান, তাহলে অন্যতম একটা কারণ হচ্ছে একটু যদি আমি বলি যে আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক হৃদয় ভরা। এই গানটা বাঙালি হিসেবে আমি কখনোই মানে বুঝতে পারি। সেই স্পর্শটাই বা কেমন, কারণ সে তো আমি জানি না, আকাশ অন্ধকার অন্ধকার তো আমি দেখিনি। চূড়ান্ত অন্ধকারের মতো তারা জ্বলছে, চূড়ান্ত অন্ধকারেও মেঘ ফুলে কিছু আলো এসছে। চূড়ান্ত অন্ধকার যদি অন্ধকারের চূড়ান্ত সীমায় চলে যায় সেটা বাস্তব অনুমান করতে পারে না, কিন্তু সেই যে জায়গায় রবীন্দ্রনাথ যেতে পারবেন, এইটাই তো হচ্ছে সাহিত্যের চূড়ান্ত প্রাপ্তি। বা ধরা যাক রজনী একটি মেয়ে, সে দেখতে পায় না, তার জীবনে প্রথম পুরুষ স্পর্শ কী করে হয়, এটা বঙ্কিমবাবু একজন লেখক তার কাছে চ্যালেঞ্জ। তো তিনি কী করলেন, যেটা সাহিত্যের কাছে থাকছে আমাদের প্রাপ্তি, যে যে স্পর্শটা কেমন লাগছে, যে লোক দেখতে পায় না তার কাছে, যে যেহেতু রজনী ফুল বেচে, সে দেখলো সহস্র সহস্র ফুল ফুটে উঠেছে, সে ফুলের গন্ধ পাচ্ছে, চামেলি, জুঁই, বেলফুল, সমস্ত গন্ধ দিয়ে সে বুঝছে পৃথিবীটাকে। এই প্রথম বাংলা সাহিত্যে, এই প্রথম অত্যন্ত সর্বপ্রথম রান সম্মুখবর্তী হল। দেখার চাইতে শোনার চাইতে গন্ধ না, যে নিজের একটা ধারণা তৈরি করতে পারে, এটা বঙ্কিমবাবু রজনী না করলে আমরা বুঝতে পারতাম না। একজন বড় লেখক এই জায়গাটা পায়। যেমন শৈবলিনীর যে ডিলিরিয়াম, তা আজকে আমরা দেখে বুঝি ফিমেলিস্ট, কিন্তু তার জন্য বঙ্কিমবাবুর যে আয়োজন, যারা চন্দ্রশেখর উপন্যাস পড়েছে, পড়ার আনন্দই তো এইখানে যে আমরা যা বুঝি না সেই বাস্তবের নুড়ি পাথরগুলো নিয়ে এমন একটা বিমূর্ত জায়গা তৈরি করা, যেখানে আমরা চিরদিন ঘুরতে থাকবো। তন্নির শ্যামা শিখরি দর্শনা পক্ষ বাঘর শ্রীমন্তের শ্যামা চকিত হরিপেক্ষা নিন্দনাভি, এই যে শনি ভাড়া দলস গমনা, এই যে নারী, এই নারী কোথাও নেই। বঙ্কিমবাবু ঠিকই বলেছেন, 15-তেও নেই, কোথাও খাজুরাও নেই, কিন্তু নেই বলেই আমরা এর কথা ভাবি এবং মেঘদূতের বশবর্তী হই। এই যে যা নেই তাকে সাহিত্য তৈরি করতে পারে, যা নেই তাকে সিনেমা কী করে তৈরি করবে। সিনেমার বড্ড বেশি সীমাবদ্ধতা যে সিনেমা একটা চোখে আঙুল দেয়, ক্যামেরা যা দেখাচ্ছে তাই আমরা দেখছি, এবং সেই দেখার বাইরে আর কোনো দেখা আছে কি? এই দেখাটাকে যদি জানতে হয় তাহলে আমাদের অন্য কতগুলো জায়গায় জানতে হয়। যেমন আমরা দেখি ধরা মেঘে দেখা অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত বাজে একটি, মানে সাহিত্যের অর্থে ভাবে একটি লেখা থেকে সিনেমা হয়েছে। চেনামুখ নামে একটা গল্প বা এক ধরনের নকশা শক্তিপদ রাজগুরু লিখেছিলেন, এবং সেখানে একটা উদ্বাস্তুকরণী একটি মেয়ের গল্প বেশ মেলোড্রামাটিক অর্থে লেখা ছিল। তার থেকে ভিত্তিঘটিক ছবি করে দেন, এবং সেই ছবি খুব জনপ্রিয় ছবি, আমরা ধরেই নিচ্ছি। সম্প্রতি আবার ছবিটা গত 2 সপ্তাহে খুব আলোচিত হচ্ছে, সেই জন্য আমরা মেঘে ঢাকা তারা নিয়ে কথা বলতে পারি। যে সুপ্রিয়া চৌধুরী চলে গেলেন, এবং সুপ্রিয়া এই ছবিতে লোকের ভাষায়, আমারও ভাষায় অসামান্য বা মানে এমন এক ধরনের অভিনয় করেছিলেন যা আমরা অনেক দিন পর্যন্ত মনে রাখবো একজন জনপ্রিয় অভিনেত্রী বা একজন স্টারের কাছ থেকে। কিন্তু কেন মনে রাখবো? যদি আমরা ভাবি যে মেঘে ঢাকা তারা হলো চেনামুখ উপন্যাসটা একটা চলচ্চিত্রায়ন, তাহলে আমরা দেখবো আমরা সম্পূর্ণ ভুল করছি। আসলে মেঘে ঢাকা তারা যে মানে আমরা করেছিলাম, মেঘে ঢাকা তারা ছবিটা মুক্তি পেয়েছিল 1960 সালের 1 বৈশাখ, মানে 14ই এপ্রিল। আজকে থেকে 40 আর 48 বছর আগে প্রায়। তখন যে বাণী ছিল, আমি যেমন মেঘে ঢাকা তারার মুক্তির সময় আমি ছবি দেখিনি, আর অনেক পরে দেখেছি, কারণ তখন আমি স্কুলে এইটুকু ছিলাম, সবে ভর্তি হয়েছি। তখন আমাকে কেউ মেঘে ঢাকা তারা দেখানো ছিল না, বা তখন টিভিও ছিল না। কিন্তু এই যে ছবি পরে দেখেছি, আমাদের চিরদিন বলা হয়েছে এটা একটা বাস্তুহারা জীবনের গল্প, এবং এটা একজন রেফিউজি মেয়ে যে সমাজের চাপে বা আর্থিক চাপে, যাকে এমএ পড়তে পড়তে লেখাপড়া ছেড়ে দিতে হলো,
সে সবার সব ভালো করতে গেল, কিন্তু সমাজ এমন নিষ্ঠুর যে মেয়েটির প্রতি চূড়ান্ত অবিচার করা হলো। এবং আমাদের বলা হয়েছে ছবির শেষ দেখে যে আমরা ভেবেছি যে হ্যাঁ সত্যি নীতা চক্রবর্তী যে মেয়েটি প্রোটাগনিস্ট অভিনেত্রী নায়িকা, তার মতন যেন না হয়, আমরা পৃথিবীকে এরকম করবো না। এবং এটাকে আমরা ভেবেছি দেশ বিভাগ হওয়ার যে কুফলগুলো আছে তার একটা। কিন্তু আজকে আমি এইখানে যখন মেঘেঢাকা তারার কিছু ছিন্ন অংশ দেখবো, যেটা আপনারা ক্লিপিং বলেন, তাতে আমরা যদি দেখি, প্রথম কথা কি এই ক্লাসে এমন একজনও নেই আমার ধারণা যিনি দেশ বিভাগ দেখেছেন। সত্যি আমরা সবাই তো 1947 সালে অনেক পরে জন্মেছি, আমি সবচেয়ে বলবো, তাতে আমি জন্মেছি পরে, বাকিদের আর প্রশ্নই ওঠে। এবং ওই পিরিয়ড 1960 সালে কি হয়েছিল বা 1958 সালে যখন ছবিটা তৈরি হয়েছে, তখনও আমাদের কোনো ধারণা নেই, মানে কীরকম ধারণার অভাব ঘটেছে। দেখুন কিছুদিন আগে, আজ থেকে বছর 5 আগে, ইংল্যান্ড থেকে BBC ঋত্বিক ঘটকের উপর একটা জীবনচিত্র তৈরি করার জন্য আসে, এবং তাদের বুঝতেই পারছেন ডকুমেন্টারি ফিল্ম যখন তাদের তৈরি হয়, তাদের দরকার হয় মেঘেঢাকা তারায় যে বাড়িটা দেখানো হয়েছে সেই রকম জায়গা বা পরিবেশ। তাদের কিন্তু পয়সার অভাব ছিল, বিবিসির পয়সার অভাব নেই, কিন্তু এবং ঘটনাক্রমে সেই ছবির সঙ্গে আমিও একটু ছোট করে জড়িত ছিলাম। তো আমি খুব অবাক হয়ে দেখলাম যে BBC প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও কলকাতা শহর বা তার আশেপাশে কোনো উদ্বাস্তু কলোনি খুঁজে পেলাম ওরকম বাড়ি নেই। যেখানে ঘটনাস্থল সেই আজাদগড়ে তো নেই। আজাদগড়ে ঢুকতেই দেখবেন একটা মন জিনিসের দোকান, বিরাট সোডিয়াম আলো, সব লোকের কানে ওয়াকম্যান, স্কাই স্ক্র্যাপার, সেখানে নীতা চক্রবর্তীর বাড়ি আর থাকতে পারে না। কিন্তু আপনি বলুন ওখানে নেই স্যার, একটু ভেতরে যান না। BBC চিরুনি তল্লাশি চালিয়েও পায়নি, অবশ্যই বসিরহাটের কাছে একটা সেট তৈরি করে এই ছবিটা আবার তোলার চেষ্টা করেছে। তো যাই হোক, আমাদের স্মৃতি চলে গেছে। আজ যেমন ক্ষুদিরামের গল্প আমাদের কাছে মনে হয় হ্যাঁ হয়েছিল হয়তো, কিন্তু আমরা স্যার কী করতে পারি? লর্ড সিনারোডে গিয়ে পুলিশ রেকর্ড দিচ্ছে। আমাদের কাছে সম্রাট অশোক যেমন জীবিত আছেন, নীতা চক্রবর্তীও ততটাই, তার বেশি কিছু না। কিন্তু শিল্প কি? শিল্প আমরা আজও করি কেন? ধরা যাক রবীন্দ্রনাথের একটা গল্প যদি জীবিত হয়, তাহলে এই জন্য তো হয় সেটাকে 2018 সালেও তার একটা রেফারেন্স বা অনুষঙ্গ কোনো একটা কিছু খুঁজে পাই আমাদের জীবনে, আমাদের সঙ্গে, আমাদের মধ্যে। মেঘেঢাকা তারা ছবিটা দেখলেই বুঝবেন যে মেঘেঢাকা তারা তার মূল যে গল্প, সেই গল্পের জায়গাটাকে পার হয়ে এসছে। আমরা একটু মেঘেঢাকা তারা দেখি, তাহলে আমরা বুঝবো সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের মিল এবং অমিলের জায়গাটা কী হয়। মেঘেঢাকা তারা আমরা দেখি কোথায় উপন্যাস থেকে সিনেমাটা বেরিয়ে গেছে, বা কেন এই ছবিটা আমাদের কাছে এখন, ধরুন আজকে এই বছরের পুজোতেও কেন গুরুত্বপূর্ণ হতে পারে। তার কারণ নীতা উদ্বাস্তু হোক বা না, কিছু এসে যায়। ছবিটার গঠনের দিকে তাকান। ছবিটার গঠন আমরা দেখে একটু মেঘেঢাকা তারা প্রায় প্রত্যেকেই দেখেছি, না হলেও শুনেছি, কিন্তু আমি গল্পটা বলছি না। গল্পটা হচ্ছে এই যে এই মেয়েটি পরিবারের জন্য সর্বস্ব দিয়েছে এবং দেওয়ার ফলে খানিকটা ম্যালনিউট্রিশন, অপুষ্টির জন্য বা অন্য কোনো কারণে তার টিবি হয়েছে, লাং টিবি, এবং তাকে টিবি স্যানাটোরিয়ামে রাখা হয়েছে। তখন অবধি টিবি খুব বড় রোগ, তার জন্য স্যানাটোরিয়াম ইত্যাদিতে থাকতে হতো। এবং এটা শিলংয়ে রিচ চেস নার্সিং হোম, শিলং ইনসিডেন্টের ঋত্বিক ঘটকের শ্বশুর বাড়ি। তো সুরমা ঘটকের নিজের বাড়িও শিলংয়ে, এবং শিলংয়ে সুরমা ঘটকের সঙ্গে এই মেয়েটি সাদৃশ্য এই পর্যন্ত যে সুরমা ঘটকের জন্মদিনও জগদ্ধাত্রী পুজোর দিন, নীতা চক্রবর্তীর জন্মদিনও জগদ্ধাত্রী পুজোর দিন। তাই নিয়ে সুরমা ঘটক খুব গর্ববোধ করে। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আরেকটা ব্যক্তিগত প্রসঙ্গ যে অনিল চট্টোপাধ্যায় কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে কমার্স করতেন। অনিলের একটা চমৎকার গল্প আছে সেন্ট জেভিয়ার্স কলেজ নিয়ে, এখন বললে ঠিক বলার জায়গা না, পরে অনুষ্ঠানের শেষে বলবো। সেন্ট জেভিয়ার্স নিয়ে অনেক স্মৃতি অনিলদার আছে, কারণ অনিলদাও রিফিউজ। অনিলদা দিল্লি থেকে কলকাতায় এসে যখন সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়েছিলেন, তখন অনিলদা বাংলা জানতেন, উর্দু আর ইংলিশ জানতেন। তার ফলে কী কী করতে হয় অনিলদা খুব সুন্দরভাবে বলতে পারে। যেন একটা আমি বলবো, কিন্তু সেটা এখন এই যে আমরা নীতাকে দেখলাম, তিনি কে? দেখা যাবে ঋত্বিক ঘটকের দেখানোর একটা বৈশিষ্ট্য যে এই যে ছবি শুরু হলো, যেখানে অনিলকে নার্স এক ধরনের সতর্কতা জানালেন যে ওকে উত্তেজিত করবেন না, ডোন্ট এক্সাইট হার, শি ইজ ওয়েল নাও, বাট ডোন্ট এক্সাইট হার, ইট মে রিল্যাক্স, বিপদ হতে পারে।
তারপরেও আপনি দেখবেন ছবিটার গঠনই এমন যে প্রথম কথা তো ফ্রেমের একেবারে কোনায় নিতাকে বসানো হয়েছে এবং সেন্টার স্টেজে। যেমন আমি যে আপনাদের সাথে কথা বলছি, আমাকে কিন্তু এমন একটা জায়গা দেওয়া হয়েছে যেখান থেকে সবাই দেখতে পায়। এটা নিতাকে এমনভাবে রাখা হয়েছে যেন নিতা ফ্রেমিংয়ের জন্য একটা অ্যাডিশনাল উপকরণ মাত্র, আসলে নিতা ঘটনা নয়। এবার নিতা কিছুটা করছে এবং এই জিনিসটা আমি বলবো টেলিফটো লেন্সে কী হচ্ছে, টেলিফটো লেন্সটা কী জিনিস সেটা আমি আসছি বলার জন্য। এবং সেইখানে সনদ শঙ্কর তার দাদা আসে। একটা জিনিস আপনাদের কাছে অবাক লাগেনি, যেটা মৃণাল সেনের কাছে অবাক লাগে, যিনি ঋত্বিক ঘটকের ঘনিষ্ঠ বন্ধু এবং ঋত্বিক ঘটকের থেকে মাত্র 2 বছরের ছোট বড়, সরি। তো যে এতদিন পরে ভাই বোনের দেখা হচ্ছে এবং যে ভাই বোনের কাছে এত কৃতজ্ঞ, ভাইকে জীবনে দাঁড় করিয়ে দিয়েছে বোন, সেই বোন মৃত্যুপথযাত্রী, সেই বিষয়ে ভাই এসে একটা প্রশ্ন কিন্তু করল না, তুই কেমন আছিস বা তোকে কিরম লাগছে, যা কি সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে। আমরা কাউকে দেখা হলে প্রথমে আপনি কেমন আছেন বা আপনি ভালো আছেন তো এইসব জিজ্ঞেস করি, কোনো কুশল বিনিময় নেই। প্রথমেই গল্পটা হলো যেটা বলা শুরু হলো সেটা হচ্ছে আমাদের বাড়িটা না দোতলা হয়ে গেছে। দিদার বাচ্চাটা না এত দুরন্ত হয়ে গেছে সে দোতলায় উঠে যায়। বাবার লাইফটা না হেল হয়ে গেছে, যে বাবার পা ভেঙে যাওয়ায় নিতাকে এমএ পরীক্ষার ক্লাস থেকে উঠে আসতে হলো। অল সাকসেস স্টোরিজ, অর্থাৎ নিতাকে ছাড়া বাড়িটা কত ভালো আছে এইটা বলা হচ্ছে একের পর এক। এর ফলাফল কী হচ্ছে, ধরুন আমার কেটে গেছিল কোথাও, ব্যান্ডেজ দিয়ে প্রায় শুকিয়ে এসছে, আপনি এসে চট করে ব্যান্ডেজটাকে ঘষে তুলে দিলেন, ফিটকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। নিতা বুঝতে পারছে তার অ্যাবসেন্সে বাড়ি কত উপকৃত। যে বাড়ির জন্য সে মুখে রক্ত তুলেছে, আক্ষরিক অর্থেই তুলেছে, সেই বাড়ি তাকে বাদ দিয়ে কত ভালোভাবে চলছে। সাধারণরা দিক কি বলে, আমরা যখন আমাদের প্রিয়জন হাসপাতালে থাকে আমরা গিয়ে বলি তোমাকে না দেখে বা তোমাকে না পেয়ে আমার ভালো লাগছে না, এই দূর তুমি কবে আসবে আমরা ওয়েট করছি। এমনকি বানানো হলো আমার বড়দি ক্যান্সারে মারা গেছে, তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বলে এসেছি, জেনে যে ডাক্তার তাকে বলেছেন যে এখন আর কি করার নেই, এখন রিলিফ দেওয়া এই বাড়িতে রাখলেই হয়। যে মৃত্যুর আগের দিন পর্যন্ত তার বাড়িতে গিয়ে আমি বলেছি যে আরে এখন ক্যান্সারের চিকিৎসা আছে, তোমার তো নার্ভাস আর কিচ্ছু নেই, ঠিক হয়ে যাবে সব। তার 16 ঘন্টার মধ্যে সে মারা যায়। কিন্তু এটাই তো নিয়ম, তো বডিকে দেখে বলতে পারি না যে না না তুমি মারা যাবি, অন্য আর ভেবো না এখন। তো এই যে জায়গা এইটা, এবং এই বলার ফলে নিতার মধ্যে একটা আউটবাস্ট হয়। আউটবাস্টটা কী জন্য হলো সেটা খুব চিন্তার বিষয়। কিন্তু নিতা কি টিভিতে মারা গেল, আদৌ নিতা মারা গেছে কিনা অন্য প্রশ্ন। কিন্তু আমরা দেখলাম যে ঋত্বিক ঘটকের ক্যামেরা অত্যন্ত লো অ্যাঙ্গেলে এমনভাবে নিতাকে দেখাচ্ছে যে নিতার সামথিং মোর দ্যান হার ফিজিক্যাল প্রেজেন্স। দাদা আমি বাঁচতে চাই বলেছি যে স্ট্রিমিং করে চেঁচায়, তাতে তাকে আমাদের স্বাভাবিকের থেকে উঁচু মাত্রার মনে হয়। এবং তাকে কিন্তু আমরা চলে যেতে দেখি, ক্যামেরা তাকে ছেড়ে দিয়ে প্যান করে পাহাড় পর্বত ঝর্ণা জঙ্গল করতে করতে আকাশের দিকে চলে যায় এবং ওই শব্দটা ইকো হয়ে ঘুরতে থাকে। এবং এর মধ্যে যদি আরও আপনারা যারা রবীন্দ্রনাথ করেছেন তা দেখবেন, যে মুহূর্তে অনিল চারির সঙ্গে প্রথম নিতার দৃষ্টি বিনিময় হয় তার আগে একটা ঘণ্টার ধ্বনি, হ্যাঁ, মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দিরে সন্ধ্যারতি বাজে। মহাকাল হচ্ছে লর্ড অফ ডেথ, যেন শঙ্কর এসে উপস্থিত হয়েছে। আপনি তখনই বুঝতে পারেন যে ঋত্বিক ঘটকের উদ্দেশ্যটা আলাদা কিছু। কুমার সম্ভবমে অনেকবার অনেক বছর আগে শঙ্করের সঙ্গে পার্বতীর মিলন হয়েছিল, মিলনস্থল হিমালয় পাহাড়। সেই মিলনটা সুফলপ্রসূ, তাতে কুমার কার্তিকেয়র জন্ম হয় এবং কালিদাস কুমার সম্ভবম নামে লেখা লেখেন। কিন্তু ঋত্বিক ঘটকের বক্তব্য ছিল যে স্বাধীনতা উত্তর বিপর্যয়ের মধ্যে ওরকম নাইটমেয়ারিশ পিরিয়ডে কোনো কুমার সম্ভবম লেখা সম্ভব না, এই সময় নিতা বন্ধাই থাকবে এবং একটা বিপর্যয় নেমে আসা অবশ্যম্ভাবী। এই যে আমরা দেখলাম, এবং তারপরে আপনি ফার্স্ট শটটায় ফিরে যান। ফার্স্ট শটটা যখন দেখলাম একই রকম, যে আপনি আমাকে দেখাবেন কিন্তু ক্যামেরা নিয়ে যাচ্ছেন ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে আসছে, প্রায় আমাকে দেখাই যাচ্ছে না আমি অল্প বয়সী লোক না বেশি বয়সী লোক, আমার মাথার চুল সাদা না কালো, রোগ আছে কি নেই কিছুই বুঝতে পারছেন না। নিতাল
বালিকা না যুবতী না প্রৌঢ়া কিছু বোঝা যাচ্ছে না, আপনি নিতা কিনা তাই বোঝা যাচ্ছে না। একটু পরে আমরা বুঝি যে হ্যাঁ নিতা মানে কোনো মহিলা আসছেন, কিন্তু সে কীরকম আমরা বুঝতে পারি না। ওটি সেকেন্ড শট আমরা বুঝতে পারি যে সে একজন যুবতী। এখন যেটা সত্যজিৎ ঠিকই বলেছেন যে একটা ফ্রেম করার সময় আমাদের মনে হয় কোনটা এসেন্সিয়াল আর কোনটা নন এসেন্সিয়াল। এটা এমন একটা ছবি যেখানে আমরা দুটো সিকোয়েন্সে দেখলাম, যেটা যে এসেন্সিয়াল তাকে নন এসেন্সিয়াল করে দেওয়ার দিকে একটা চেষ্টা আছে, আর যে এসেন্সিয়াল নন এসেন্সিয়াল তাকে ফোরগ্রাউন্ডে নিয়ে আসার চেষ্টা আছে। আমরা দ্বিতীয় বিষয় থেকে বুঝতে পারি না কাকে আমরা দেখছি, গাছটাকে না নিতাকে। গাছটা প্রায় 3/4 3/4 জুড়ে আছে ফ্রেমে, একটা কোণে শুধু নিতা। কত বড় গাছটা কেন যদি কেউ গাছ দেখাতে চেয়েছেন, হতে পারে গাছ দেখাতে চেয়েছেন, তাহলে আমরা বুঝি। না হলে যদি সত্যিই আমরা নিতাকে দেখতে চাইতাম তাহলে অ্যাপারেন্টলি একটা ফল্টি ফ্রেম সিলেকশন। কিন্তু না, আসলে ঋত্বিক ঘটক বলতে চাইছে দেখবেন নিতা যে মারা গেছে এটা কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে আমরা বুঝতে পারি। নিতা মারা গেছে কোনো বাস্তব প্রমাণ ওই ছবিতে নেই। যেমন নিতা আসছে তাও প্রথমেই নিতাকে দেখানো যেত ভালো করে, তা নেই যেভাবে অন্যান্য ছবিতে দেখানো হয়। নিতা অনেক পরে আসে, অর্থাৎ সে কেম ফ্রম নোহোয়্যার, হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু নথিংনেস। এই যে জিনিস কার ক্ষেত্রে হয়? এ হয় একমাত্র দি মাদার গডেসের, কারণ দেবীজি যারা হিন্দু মিথোলজিতে বিশ্বাস করেন, হিন্দু পুরাণে দেবী অজনী সম্ভব, আমাদের সকলেরই মা বা বাবা আছে, উৎস আছে, কিন্তু দেবী কখনো উৎস থাকে না। যেমন যীশুখ্রিস্টের বাবাকে এটা জানা যায় না, ইম্যাকুলেট কনসেপশন, যদি ধর্মগুলো এইভাবেই তৈরি হয়, তো আমাদের কারোর ইম্যাকুলেট কনসেপশনের ফলে জন্ম হয়নি। কিন্তু নিতা যে কেম ফ্রম নোহোয়্যার এটা দেখানোর জন্য ঋত্বিক খুব সক্রিয়। আউট অফ ল্যান্ডস্কেপ শি ওয়াজ বর্ন, মানে বিশাল হিউজ ল্যান্ডস্কেপ প্রকৃতি, নিসর্গের বুক থেকে সে চলে গেল, আবার নিসর্গেই ফিরে গেল। কে 4 দিন পরে নিসর্গে ফিরে যান? দেবী দুর্গা। কোথায়? হিমালয়ে চলে গেল। আর মধ্যে যে দেখানোর চেষ্টাটা, এই যে ক্যামেরা প্যান করছে পাগলের মতো, এটা আসলে এই জন্য যে নিতার কিছু আর্থলি ডিজায়ার ছিল। নিতা একেবারে শেষ মুহূর্তে নিতাকে যে রাখা হয়েছে টেলিফটো লেন্স বলছিলাম, টেলিফটো লেন্স করে কি, যেমন আমাকে আপনি যদি নর্মাল লেন্স করে আমি যেভাবে আছি সেভাবেই দেখা যায়। আমি যদি টেলিফটো লেন্সে যাই তাহলে আমার পেছনে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটার সঙ্গে আমার ডিফারেন্স কমে গেলে কী হয়, কমে গেলে লাভটা কী হয় বা ক্ষতিটা কী হয়? ক্ষতিটা হয় যে আমি একটু অদ্ভুত লাগে আমাকে দেখতে, কিন্তু যা জিনিসটা হবে দেওয়ালের সঙ্গে আমি প্রায় মিশে আছি। দেওয়ালের সঙ্গে মিশে থাকলে আমি কী হবো? যেমন নিতা কী হয়েছে, যেমন ক্যালেন্ডারের লক্ষ্মী বা কালী, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডের তফাৎটা খুব কম। মানুষের মনে হয় লক্ষ্মী পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে আছে। অর্থাৎ তার থেকে প্রথম থেকেই ঋত্বিক ঘটক সচেতন করতে চাইছে যে নয় সামান্য মেয়ে, নট জাস্ট এ কলেজ গোয়িং গার্ল, এ একজন যুবতী নয়, এ আসলে গ্রেট মাদার। এবং আমরা যা সর্বনাশ ডেকে আনছি, আমরা মাতৃহরণে লিপ্ত আছি। ইদিপাসের থেকেও আমাদের অপরাধ বেশি, কারণ ইদিপাস না জেনে অপরাধটা করেছিল, আর আমরা জেনে সজ্ঞানে তাকে খুন করি। এখন এই যে সজ্ঞানে খুন করা, তার গল্পটাই কিন্তু মেঘেরা কাটা। যদি আপনি ভুলেও যান যে ভারতবর্ষে কোনোদিন পার্টিশন হয়েছিল, যদি ভুলেও যান যে দেশবিভাগ, তার ফলে মেয়েদের এই দুর্ভাগ্য, এইসব গল্প যদি ভুলে যান, যা ভুলে যাওয়াই স্বাভাবিক, তাহলেও গল্পটাকে যদি এখনকার একটা ফেমিনিস্ট টেক্সট, একজন নারীর জীবন এবং সেই জীবনকে কীভাবে ধ্বংস করা হয় প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে, তাহলে আপনি মেঘেরা কাটার একটি নতুন মানতে পারবেন। যেমন ধরুন, যদি আমি জিজ্ঞেস করি যে ঋত্বিক ঘটক মেঘেরা কাটাতে নিতাকে অনেক অসুখে মারত, মানুষকে মেরে ফেলা তো খুব অসুখ দিয়ে কঠিন না, রোজই কত লোক মারা যাচ্ছে এবং কত বিচিত্র অসুখে মারা যাচ্ছে। এখন টিভিতে মারা যাওয়া খুব কঠিন, কারণ ডাক্তাররা শেষ মুহূর্তে ধরা পড়লে বাঁচিয়ে দেবে। ক্যান্সারে যাচ্ছে, হার্ট অ্যাটাকে যাচ্ছে, কিডনি ট্রাবলে যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে। নিতার সেই সব রোগে গেল না, কেন বলুন? নিতাকে মৃত্যু হতে পারে, এটা টিভিতে গেল। আপনি বলতে পারেন যে না, এই কারণে গেল স্যার যে টিভিটা সাধারণত গরিবদের হয়, সবসময় তা হয় না, যাই হোক না, মেজরিটি গরিবদের হয় এবং ম্যাল নিউট্রিশনের পাওয়া যায়, কিন্তু হল। কিন্তু আমার বক্তব্য টিভিতে আরেকটা জিনিস, টিভি কী করে বলুন? টিভি সম্বন্ধে আমার ধারণাটা, লাং টিভি সম্বন্ধে
ইন্টেস্টিনাল টিবি বা বোন টিবি সম্পর্কে না। সাধারণত টিবি বলতে লোকে লাং টিবি বোঝে এবং দেবদাস তাকে বিখ্যাত হয়ে গেছে দিয়ে রক্ত। তো লাং টিবিতে কী হয় দেখবেন, টিবি রোগ সম্পর্কে পপুলার বিলিফ টু লার্জ এক্সটেন্ট উইচ ইজ ট্রুথ, যে শরীর খারাপ হয়ে যায়, চোখের কোলে কালি পড়ে, রোগা হয়ে যায় এবং দৈহিক রূপটা নষ্ট হয়ে যায়। লোকে বলে টিবি রোগীর মতন চেহারা, এই সিনেমাতেও আছে, আমার ডাল কাকের মতন চেহারা আমাকে দেখবে। এই যে আমাকে দেখবে, আপনি যদি মহিলার পরিপ্রেক্ষিতে বিচার করেন তাহলে তার ধরুন মিতার অপরাধটা, মিতার অপরাধ হচ্ছে মিতা তার একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে যে ভূমিকাটা তাকে দেওয়া ছিল তার বাইরে সে কাজ করতে গিয়েছিল। যেমন এই নিয়ে একটা লেখায় আমি বলেছিলাম উপনিষদকে উদ্ধৃতি দিয়ে, যে এখন যেমন সেমিনার হয়, আমরা যেমন সেমিনার করি, তো তেমনি আগেকার দিন সেমিনার হতো যজ্ঞ। তো সেখানে যে মহাপণ্ডিত মহর্ষি যাজ্ঞবল্ক্য তিনি কিছু বলছিলেন আমার মতো, তখন হঠাৎ তখনকার দিনে অনেক মহিলাও লিখতেন, লেখাপড়া শিখতেন। তো একজন বিদুষী গার্গী তিনি যাজ্ঞবল্ক্যকে উঠে প্রশ্ন করলেন যে মহাত্মা, আমি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্ম কি। তখন যাজ্ঞবল্ক্য তাকে শেষ ভয়টা দেখালেন, গার্গী তুমি আমাকে এই প্রশ্ন করবে না, অতি প্রশ্ন করবে না, যদি আর প্রশ্ন করো তাহলে তোমার শিরশ্ছেদ হবে, মানে ইউ উইল বি বিহেডেড। অতি প্রশ্ন মানে কি? অনেক প্রশ্ন। অতি প্রশ্ন মানে প্রশ্নের আকারকে অতিক্রম করে যে প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন করার জন্য সমাজ যে সীমারেখা টেনে দিয়েছে, তুমি কী প্রশ্ন করতে পারো, পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে, পরীক্ষায়, তার সীমারেখা নির্দিষ্ট হচ্ছে। সংস্থা সেগুলো করে দেয়, ইনস্টিটিউশন এস্টাবলিশমেন্ট, সোশ্যাল। হ্যাঁ, তুমি যদি তার বাইরে গিয়ে কিছু প্রশ্ন করো যাতে সমাজ বিপন্ন হয়, তাহলে সমাজ তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। নিতা আমরা দেখাতে পারি যে নিতা কিছু সিদ্ধান্ত নিজে নিতে গিয়েছিল যেগুলো যা কিছু টাকা নেই। যেমন অধ্যাপক লরা মালভের ভিজুয়াল প্রেশার অ্যান্ড ন্যারেটিভ সিনেমা যদি পরম প্রবন্ধ, খুবই দামি প্রবন্ধ নারীবাদের ক্ষেত্রে, তাতে দেখবে যে একটা দৃষ্টি সেটা পুরুষের জন্য পেট্রিয়ার্কাল সোসাইটির নির্দিষ্ট, মেন আর প্রিভিলেজ উইথ দ্যাট কাইন্ড অফ ভিশন যেটা ইজ প্রহিবিটেড ফর উইমেন। নিতা সেই চোখটা পায়। নিতা ক্যান সি থিংস উইদাউট বিং সিন। নিতা বাইরেটাকে দেখতে পারে, নিজেকে আড়ালে দেয়। এখন নিতা এই যে দেখছি, অর্থাৎ নিতা ক্যান সি আদার্স উইদাউট বিং সিন। নিতা দ্রষ্টা হচ্ছে, দ্রষ্টব্য হওয়ার ভূমিকা সে অস্বীকার করছে, অথবা দ্রষ্টব্য হলেও সে দ্রষ্টাও হচ্ছে। দুই বোথ রোল এট দ্য সেম টাইম। যেখানে অধ্যাপিকা মালভি বলছেন যে মহিলাদের ভূমিকা শুধুমাত্র টু বি লুকড অ্যাট, দ্রষ্টব্য হওয়ার জন্য। আমি কোন দিকে বেশি তাকাচ্ছি, বিয়ের আসলে লোকে এত সেজে যায়, তার অন্যতম কারণ হচ্ছে কার দিকে বেশি তাকা। এই যে তাকানো টিআরপি, এই টিআরপির ওপরে অনেকটা সোশ্যাল গুরুত্ব নির্ভর করে। নিতাকে এমন একটা রোগ দেওয়া হলো, নিতা এই ভূমিকাটা অস্বীকার করেছিল বলে, যে নিতার দৈহিক সৌন্দর্য আস্তে আস্তে কমে আসবে, ক্লিয়ারলি ব্যানিশমেন্ট ফ্রম সোসাইটি, এক ধরনের নির্বাসন, সামাজিক নির্বাসনে পাঠানো। নিতা অন্দরে ঢুকে যাবে, নিতা কারোর সামনে আসবে না, নিতার দিক কোনো পুরুষের চোখ পড়বে না। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? এক্সেম্পলারি পানিশমেন্ট। যেমন ফাঁসি আমরা যাকে দিই, তাকে সঙ্গে সঙ্গে ফাঁসি দেয় না। ফাঁসির অর্ডার যা ইহার করে অন্তত 2 বছর সে থাকে। কেন ফাঁসি দেওয়া হচ্ছে? লোকটাকে মেরে ফেলার জন্য না, দেওয়া হচ্ছে সমাজকে দৃষ্টান্তমূলক উদাহরণ দেওয়া হচ্ছে, এক্সেম্পলারি জিনিস, যে আর কেউ যেন এ পথে না। তো নিতাকে টিভির মতন একটা রোগ দেওয়া হলো, নিতার শারীরিক সৌন্দর্য অপহরণ করা হলো। এই যে মারিয়ান ডোয়ান ইত্যাদি নারীবাদী তাত্ত্বিক বলেন, ডিসেক্সুয়ালাইজেশন অফ দি ফিমেল বডি ইটস দ্য হাইয়েস্ট পানিশমেন্ট দ্যাট ক্যান বি অফার্ড টু এ নারী। এই যে অ্যাসিড বাল্ব ছোড়া এইসব হয় কেন? যাতে আর কোনো কাজ না করে, ডিসেক্সুয়ালাইজেশন। ঋত্বিক ঘটক এই পুরো ধারণাটাই মেঘের তারায় এনেছে। এবং এই যে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তিদান যে সাধারণ শাস্তিদান, একটি মেয়েকে শুধুমাত্র শেষ করে দেওয়া হচ্ছে সেই গল্পটা নয়,
এর সঙ্গে হচ্ছে মাতৃহত্যার কাহিনী জড়িত, এবং তুমি তোমার নিজের মতন করে ইদিপাসের গল্প লিখছো টালিগঞ্জের উদ্বাস্তু করণীতে, এইটাই মেঘের কাতারা। আজকে মেঘের কাতারা দেখলে আমরা যেটা ভুলেও যাই যে পার্টিশন আছে বা নেই, আমরা যদি ভুলেও যাই কোনো করে কিছু হয়েছিল, তাহলেও গল্পটা দেখলেই আমরা বুঝতে পারবো যে গল্পটা একটা দুটো টাইম ফ্রেমকে, একটা ন্যারেটিভের অ্যাকচুয়াল টাইম আর একটা ডিসকোর্সের টাইম, দুটোকে কীভাবে জুড়েছে। এবার একটা গান শুনলে বোঝা যাবে যে নীতি ঘটক ঠিক কী কাজটি করতে চেয়েছে। গানটা যদি আমরা বিচার করি, নিঃসন্দেহে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের সুর এর বড় মুহূর্ত, এবং আমাদের অনেকেরই বিবেচনায় বাংলা ছবিতে বা আন্তর্জাতিক ছবিতে গান প্রয়োগের একটা শ্রেষ্ঠ মুহূর্ত। কিন্তু কেন শ্রেষ্ঠ? দেখুন, এটা যেখানে গেছে সেটা সাহিত্য অতিরিক্ত ধারণা ঋত্বিক ঘটকের, কিন্তু সাহিত্যই একমাত্র এই ধারণা দিতে পারে। এটা সিনেমার অভিজ্ঞতা ছিল না, এটা সাহিত্যকে শ্রেষ্ঠভাবে আত্মসাৎ করলে এই ধরনের গানের রূপায়ণ সম্ভব। গানটা কি? জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। সিমেন্টের দোয়ার মোজাইক করা আছে কি নেই, তার লাইট পজিশন কি, কোনো ইনফরমেশনই আমরা পাচ্ছি না। ঘরটাকে এত অন্ধকার করা হয়েছে। ঘরটায় দুজন গানটা গাইছেন, রীতা এবং শঙ্কর, অনিল চট্টোপাধ্যায় এবং সুপ্রিয়া চৌধুরী। তাদের আমরা দেখলাম মিত্র যাবে। কিন্তু এইবার কিছুক্ষণ দেখার পরে হঠাৎ দেখলাম ঘরটা আরো অন্ধকার, ঘরটায় কোনো দৃশ্য দেখা যাচ্ছে না, একমাত্র রীতার গলাটা দেখা যাচ্ছে। আমি এখানে আপনাদের দেখালাম, এই জায়গাটা দেখুন, এইটুকু শুধু দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে। একবার একটা বেসরকারি টিভির অনুষ্ঠানে সুপ্রিয়া চৌধুরী ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে আমার পাশে এসে বসলেন, মানে আমি আর উনি বক্তা ছিলাম। তো তাতে আমি এসে বসে, উনি খুব কষ্ট হচ্ছিল, তার মাত্র দিন 7 বা 10 আগে ওর হাঁটু নি রিপ্লেসমেন্ট হয়েছে। উনি বলছেন যে এত ব্যথা না আমি আসতাম না, শুধু ঋত্বিকবাবুর কথা ভেবে এলাম, শুধু এই মেঘের কাতারার কথা ভেবে এলাম। এসে বসেছেন, তো আমার পাশেই বসে আছেন, তো আমি ওর গলাটা দেখছিলাম। উনি একটু খেয়াল করেছেন, ওনাদের ভদ্রলোকের গলা দেখছেন, উনি একটু অস্বস্তির হাসি হাসছেন। যাতে আমি বললাম আপনার গলাটা না একটু লম্বা বেশি, যাতে উনি আরও অবাক হয়ে গেলে বললেন তার মানে। আমি বললাম যে আসলে ঋত্বিক ঘটকের লেখায় পড়েছিলাম যে আপনার গলাটা গড়পড়টা বাঙালি মেয়েদের তুলনায় বেশি লম্বা বলেই আপনাকে মেঘের কাতারা এবং কোমল গান্ধারে উনি নিয়েছেন। আমি দেখালাম যে লম্বা গলাটা কেন, দেখবেন যে ক্যামেরাতে দূরে নিয়ে এত দূরে নিয়ে গেল যে তখন আমরা চিনতে পারছি না কে অনেক কে সুপ্রিয়া, যে কোনো ক্যারেক্টার হতে পারে। আপনি বলতে নিয়ে গেল স্যার, আমার দরকার নিয়ে আমরা গানটা শুনতেই পাচ্ছি। তারপর আবার কাছে নিয়ে আসা, এবার কাছে নিয়ে এসে অনিলকে আমরা দেখলাম সুপ্রিয়াকে দেখার মুহূর্তে ক্যামেরাটা এমন অস্বাভাবিক পজিশন নেই যে হিউজ ক্লোজ আপ পর্দা জুড়ে একটা সুপ্রিয়া চৌধুরী, এবং সেই ক্লোজ আপটার মধ্যে চুলের মধ্য দিয়ে আলো বেরোচ্ছে এবং ইত্যাদি। তারপরে ওই গানটার মধ্যে ভারতবর্ষের প্রথম রবীন্দ্রসঙ্গীত ভাগ আসে 1960 সালে। ওই গানটার মধ্যে চাবুকের আওয়াজ, চাবুকের আওয়াজ তো বই স্বরলিপিতে কোথাও ছিল না। ওই যে চাবুকের আওয়াজ হলো, জ্যোতিরিন্দ্র মৈত্র করেছিলেন বলে মধুবংশী বলি, তাতে চাবুকের আওয়াজ ছিল, সেই চাবুকের আওয়াজ এখানে এসছে। এই যে চাবুকের আওয়াজ হলো, এবং তারপরে আবার আমরা রিতাকে দেখলাম, রিতা যেখানে তাকিয়ে রয়েছে সে শূন্য দৃষ্টি, না অনিলের দিকে না আমাদের দিকে, কোনোভাবে তাকিয়ে রয়েছে। এইবার আমরা বুঝলাম যে যাকে আমরা নীতা চক্রবর্তী এমএ সেকেন্ড ইয়ার ড্রপ আউট বলে ভাবছিলাম, সে আদৌ নীতা চক্রবর্তী, সে তাদেরকে সে হচ্ছে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিনী সর্বকে গৌরী নারায়ণী নমস্তে। মানে ওই রকম আলোকিত মুখ, ওই রকমই একমাত্র অষ্টমীর দিন মণ্ডপে দেখা যায়। যে লো অ্যাঙ্গেল ক্যামেরা তাকে ধরা হয়েছে, ওই রকম বিস্ফারিত আলোকিত মুখ, সে একমাত্র দেবীর মুখ হচ্ছে। এই যে দেবী এবং মানবী তাদের যে মিলন, এটা ঋত্বিক ঘটকের ক্যামেরা অসম্ভবভাবে ধরেছে, এবং তার জন্য কিছু কিছু ইঙ্গিত রেখে গেছে, ক্লু। যেমন পুলিশ খুন বোঝে, তেমনিভাবে প্রথমে এই গলা দেখানো, এই গলাটা অর্থাৎ এই গলার উপর করা যে আপনার যদি কুমার পুলিশে বা ফটো করায় যান, তাহলে দেখবেন মূল বডির সঙ্গে দেবী মূর্তির গলা জুড়ে দেওয়ার জন্য গলাটা লম্বা রাখা হয়, যে কোনো প্রতিমারই গলা লম্বা। এই এক্সপেরিয়েন্স পৃথিবীতে আর 2জন ফিল্ম মেকার করেছেন। প্রথম জনকে থেকে ঋত্বিক ঘটক প্রভাবিত, তার নাম কার্ল ড্রেয়ার, ক্যাশন অফ জোয়ানা বাক, ফ্রান্সের জাতীয় নায়িকা জন দার্ক। তার ক্লোজ আপ নেওয়ার সময় খেয়াল যে অভিনেত্রী ছিলেন, কাজ্ঞানেত্রী, তার গলাটা লম্বা, সে
সেই গলাটাকে নিয়ে ক্লোজ আপ করেছেন, যাতে যে অ্যাজ ইফ শি ইজ এ গডেস। এই জায়গাটি গ্রুপে প্রথম ঋত্বিক ঘটক নিরাকা তারা 1907 সালে, এবং তারপরে আন্দ্রেই টার্কলস্কি নস্টালজিয়া ইউজেনিয়া গলায়, এই একই রকম 80-র দশকে এই একই রকম রীতি প্রয়োগ করে। এটা হচ্ছে দৈহিক বৈশিষ্ট্যকে লক্ষ্য করে কাউকে দেবীর সঙ্গে মানবীর সঙ্গে তুলনা করা। কারণ এই যে ভাষাগুলো চলচ্চিত্র নিজস্ব, এই যে ক্যামেরার মোড়, আপনি বলতে পারেন স্যার দেখাচ্ছিল তো অনিলার সুপ্রিয়া ভালো দেখাচ্ছিল, ওর সরিয়ে নেওয়ার জন্য 4 ফুট ট্রেল পেতে একটা ক্যামেরাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, ওদের অবজেক্টকে, অবজেক্ট টু সাবজেক্ট, অবজেক্ট টু ক্যামেরা ডিস্টেন্স বেড়ে গেল, আবার অবজেক্ট টু ক্যামেরা ডিস্টেন্স কমিয়ে আনা হলো। কেন? তার কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কন্টেম্পোরারি, সেটা সমকাল, সেটা রেকর্ডেড হিস্ট্রি, সেটা পেপার ক্লিপিংস, সেটা আজাদঘর কলোনি, দ্যাট ইজ ডিউলি রেকর্ডেড কন্টেম্পোরারি হিস্ট্রি। কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেটা মিথের জগৎ, মিথের জগৎ যেটা প্রি হিস্টোরিক্যাল টাইম, সেটা তো রেকর্ডেড, এবং সে সময় টাইম যেভাবে চলে তা রেকর্ড করা যাবে। রোড লেভি স্ট্রাউস অন্যরা যারা স্ট্রাকচারাল অ্যান্থ্রোপোলজি নিয়ে কাজ করেছেন তারা দেখিয়েছেন, ব্রাজিলের প্রজাতন্ত্রের নিয়ে লেভি স্ট্রাউসের গবেষণা, সেখানে যে তাদের ইতিহাস নেই, তাদের সময় জ্ঞান, যারা পাস্টকে রিকালেক্ট করতে পারে, তারা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে। এই যে অনেক দূরের সময় যখন ইতিহাস ছিল না, হিস্টোরিক্যাল পিরিয়ড, যখন কুমার সম্ভব লেখা হয়, এবং যে হিস্টোরিক্যাল মোমেন্টে কুমার সম্ভব ক্যান বি লোকেটেড, আর যে হিস্টোরিক্যাল মোমেন্ট যেখানে আজাদগড় কলোনি, নিতাই শঙ্কর সিন, সেই দুটোর মধ্যে ব্রিজিং করার জন্য ক্যামেরা একবার পেছনে চলে যায়, একবার সামনে আসে, তাদের ব্রিজ করে রাখে এই গানটা। এবং তারপরে যেটা হয় সেটা একেবারেই অ্যাবসার্ড, সেরকমভাবে আপনি দেখতে পারেন না। ক্যামেরায় আমি যদি মেঝেতে মুখ রেখে আপনাদের দেখি তাহলে যেরকম দৃশ্য হবে সেই রকম জায়গায় এক্সট্রিম লো অ্যাঙ্গেল ক্লোজ আপে সুপ্রিয়াকে ধরা, যেন সুপ্রিয়া দেবীতে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এবং যখন হয়েছে, আপনারা দেখুন এই ঘরে এত মানুষ আছে, একটা সহজ প্রশ্ন করা যায় যে ঘরে স্যার এত অন্ধকার ছিল যে গলা ছাড়া কিছু দেখা যাচ্ছিল না, গঙ্গার গলাটাই বা কী করে দেখা গেল, সেটাও একটা প্রশ্ন। কৃত্রিমভাবে দেখা গেল, আমার দেখানো হবে বলে দেখানো হলো। সেই ঘরে একটা আলো এলো করতে, হঠাৎ এক ধরনের এপিফ্যানি, এক ধরনের আলোর বিচ্ছুরণ। এই আলো এলো যে আপনি মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন আপনার কোনটা সাধারণ কোন না, যে পার্কস্ট্রিট থানায় রেকর্ডেড হবে যে আপনি নিজে মাকে খুন করেছেন, মাতৃহত্যা, দেবী হত্যা। আপনি যতই অষ্টমী পুজোর দিন অঞ্জলি দিন, আপনার হাত থেকে রক্ত কোনদিন মুছবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ মোর। এই যে ঋত্বিক ঘটকের গলা, এটা থেকে চেনামুখ লেখাটা যদি পড়ে তাহলে চেনামুখে কোথাও নেই, কিন্তু চেনামুখকে অবলম্বন করে যেটা বলেছে এটা সিনেমা না করে, এটা সাহিত্য বলতে পারে। একটা সাধারণ গল্প আর একটা অসাধারণ গল্প। ধরুন হ্যান্ডেলের থেকে খারাপ জিনিস আর হয়নি, খুব কুৎসিত হিন্দি সিনেমার চিত্রনাট্য এরকম হবে। 13টা মার্ডার ভাবতে পারবেন, কিন্তু ওইটুকু নাটক তার মধ্যে 13টা মার্ডার সত্যি ঘাসটি মার্ডার। কেউ কারো কানে বিষ ঢেলে দিচ্ছে, কেউ এই করছে, কেউ সেই করছে। মানে আমাদের যদি আমরা সাধারণ জ্ঞান থেকে হ্যান্ডেল করি তাহলে বলবেন গাজা করে, কিন্তু যারা অসাধারণ জ্ঞান থেকে পড়েন, যেমন এই কলেজের মাস্টারমশাই যারা এই কলেজের ছাত্ররা, তারা বোঝে কি করছে করছে পাগলের মতো। এই লোকটা 5-6 বছর ধরে পৃথিবী শাসন করছে, আর এই হোয়াট টু রিড মাই ডগ ওয়ার্ডস ওয়ার্ডস ওয়ার্ডস, এ আপনি মানে বোঝেন? আপনি পাগলের মতো কথা বলছেন। ওর মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে এমন এমন জিনিস যাতে আমরা একটা ধারণার জগতে চলে গেছি। প্রিন্স অফ ডেনমার্ক বা ওই যে জগৎ, ওই জগৎকে আপনি বাস্তবে নুড়ি পাথর দিয়ে চিহ্নিত করতেই পারবেন। যেখান দিয়ে পারবেন সে ওই ভেতরকার জায়গা, এবং ভেতরকার সাহিত্য এই যে বস্তুগত রূপায়ণকে অস্বীকার করে চলে যায় অরূপে, ধারণার জগৎ, দর্শনের জগতে, আইডিয়েশনের জগতে। এই আইডিয়েশনের জগৎটা পার্টিকুলারলি ওয়াজ লিমিটেড এস আ ফিল্ম, কারণ ফিল্ম বড্ড চোখে আঙুল ধরে। ফিল্মের তো উপায় নেই, শব্দ বেসিক্যালি সিম্বলিক, শব্দ দিয়ে আপনি অনেক রকম করতে পারেন। আপনি বললেন না থাক, না থাক মানে কি, থাক না না থাক। যেমন আমি বেসিক্যালি পূর্ববঙ্গের লোক, আমার বাবা, আমি এখানেই জন্মেছি। আমরা ছোটবেলায় যেখানে থাকতাম সেটা একেবারে পশ্চিমবঙ্গের লোকের দ্বারা অধ্যুষিত। তো তখন এই দেশে পশ্চিমবাংলা পূর্ববাংলা বিভেদ ছিল, মানে বোঝা যেত না, কি যেমন আর বোঝা যায় না। আমার ছেলের ক্ষেত্রে কি বোঝা যাবে না, কিন্তু
কিন্তু আমার ক্ষেত্রে এখনো যায় কিছুটা। যেমন আমি তথ্য বলতে পারি না, তথ্য বলি, দেখলেই বোঝা বাংলা। তো এরকম তো সেখানে আমরা দেখতাম যে পূর্ববঙ্গের বাড়িতে পুজোর পরে গেলে যদি আমরা কাউকে প্রণাম করি, গুরুজনকে, ঠাকুমা দিদিমাদের, তারা ঠিক আছে প্রণাম করে, যে ছোটরা তো করবেই নর্মাল। আর পশ্চিমবঙ্গের বাড়িতে গেলে থাক থাক বলে। এখন থাক থাক বলে যদি তুমি বিশ্বাস করেন যে পায়ে হাত দেবেন না, তাহলে কান ভালো বলার। যেমন নতুন বউ শ্বশুরকে প্রণাম করছে, সে বলছে থাক থাক বলে, যদি বউ হাত ছড়িয়ে দেয় তাহলে কিন্তু শ্বশুর প্রচন্ড রেগে ওই থাক থাক করাটা ভদ্র বলে একটু চিবুক ধরে চুপ চুপ করে আওয়াজ করা। ভাষার মধ্যে কোনটা আপনি মিন করছেন আর কোনটা আপনি মিন করছেন না, শব্দগুলো ভূমিকা আছে ওখানে। এগুলো বেসিক্যালি বিমূর্ত জিনিস, সেগুলোকে আপনি কোন বিন্যাসে রাখছেন, কোন মডিফিকেশনে রাখছেন, তার কোনো অনেক সুবিধা সুযোগ আছে। এবং ভাষা একটা প্রতীকী ব্যবস্থা, চিহ্ন ব্যবস্থার দিক দিয়ে দেখবে। কিন্তু চলচ্চিত্র এই তো ভাষার ভূমিকা কম, এখানে যেভাবে সংযোগটা হচ্ছে এখানে ভাষা একটা অংশ আছে। ধরুন দৃশ্যের মধ্যে কোনো ভাষা নেই। হিমালয় যখন দেখানো হয় সেটা বাংলায় বা জার্মান কোনটাতেই না, দৃশ্য হিসেবে দেখানো হয়। উত্তম কুমার যখন লেখা হলো সেটা বাংলা বা জার্মান গ্রাফিক্স লেখা হলো, বা 2005 স্ট্রিট পুলিশ স্টেশন, এটা একটা গ্রাফিক্স। তারপরে নয়েজ, গাড়ি যাচ্ছে, হকিং হচ্ছে, এইসব নয়েজ। তারপরে মিউজিক, যেগুলো বাজে ব্যাকগ্রাউন্ডে। তারপরে শুধুমাত্র ডায়ালগ থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন লাল হাতে ইটালিয়ান সিনেমা, সে শুধু আমরা শুনলাম বলে শুনি, একটা ডায়ালগ এই ইটালিয়ান হোক আর ইংলিশ হোক, আমাদেরকে যে আসা চেয়ার লোকগুলোকে দেখে তুললাম, তারা ভারতীয় ইউরোপীয়। তো এই যে জায়গা, এই জায়গায় সিনেমার মুশকিল হচ্ছে, সিনেমা যখন দেখায় এবং সিনেমা যে যুক্তি পরম্পরাগুলো অনুসরণ করে, তার সিনেমা এত কনস্ট্যান্ট যে সিনেমা ইজ left with no alternative but to produce meaning. And literature has so many options to say goodbye to meanings. বিভিন্ন অপশন আছে এবং নীরবতার অপশন আছে। কিন্তু সিনেমা এবং এই অপশন থেকে, যেমন পুতুল নাচের কথা শেষ প্যারাগ্রাফ বা পথের পাঁচালী উপন্যাসের বহু জায়গা, সেইখানে আদৌ না লিখলেও চলবে, গল্প না বললেও চলবে। এই ধারণার জগতে যে আসতে হবে, সেই ধারণার জগতে আসাটা সিনেমার পক্ষে সম্ভব ছিল না আগে। সিনেমা যতটুকু বলতো ততটুকুই বলতো, সেখান থেকে আপনি মানে করতেন, সেই মানেটা আপনার হয় জানান, নয়তো আপনি একটা মেসেজ হিসেবে পেতেন।